হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে উইন্ডিং হিটেড হয়। হিটেড হওয়ার কারণে ইন্টারনাল ফল্ট হইতে পারে। আর ট্রান্সফরমারের এক্সটার্নাল যে থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ কানেকশন আছে, সাথে কিছু বুশিং আছে, তারপর তোমার ইনসুলেটর আছে, এগুলোর থ্রুতে কিছু এক্সটার্নাল ফল্ট হইতে পারে। এখন অক্সিলিয়ারি ইকুইপমেন্টের ফল্ট কি? অক্সিলিয়ারি ইকুইপমেন্ট বিভিন্ন মেজারিং ডিভাইস বা ছোটখাটো টুকটাক ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে ট্রান্সফরমারের বডি, স্ক্রু কানেকশন এগুলো তৈরি হয়। তো এগুলোর মধ্যে অক্সিলারি ইকুইপমেন্টের যে ফল্ট হয় সেই ফল্টের মধ্যে একটা ক্যাটাগরি ধরা হয়েছে অয়েল লিকেজ। তো ট্রান্সফরমার, বেশিরভাগ ট্রান্সফরমারেই এটা কমনলি থাকে। একটু বড় টাইপের মিডিয়াম ক্যাটাগরির যে ট্রান্সফরমার গুলো সেগুলোতে অয়েল ইমার্সড তোমার কয়েল গুলা থাকে। ট্যাঙ্কের ভিতরে অয়েল থাকে। ট্যাঙ্কের অয়েল লিক হইতে পারে। লিক হইলে ট্যাঙ্কের অয়েল লেভেল ড্রপ হইতে থাকে। আর অয়েল লেভেল ড্রপ হইতে হইতে বুশিং এর সাথে এটা যে কানেকশন এবং উইন্ডিং এর কিছু পার্ট এটা এয়ারে এক্সপোজ হয়ে যায়। তো অয়েল ডিমার্স করা হয় এই কারণে যাতে টেম্পারেচারটা অয়েলের ভিতরে কি হইতে পারে, আহ, তেলের মধ্যে শোষণ করে নিতে পারে। এখন যদি অয়েল ড্রিপ হইতে থাকে, লিকেজ হয়ে গিয়ে উইন্ডিং এর টেম্পারেচার বেড়ে যাবে। তো এজন্য কনজারভেটর ট্যাঙ্ক ইউজ করা হয়। কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে অয়েলের ইন্ডিকেটর থাকে। এই অয়েল লেভেল যদি পর্যাপ্ত লেভেলের চেয়ে নিচে নেমে যায় তাহলে অ্যালার্ম বাজে। তো এটা একটা অক্সিলিয়ারি টাইপের ফল্ট আমার ট্রান্সফরমারের জন্য। আর একটা অক্সিলিয়ারি ইকুইপমেন্টের ফল্ট হচ্ছে কোনটা? ডিটেরিওরেশন অফ ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ অয়েল। অয়েলের লেভেল ঠিক আছে কিন্তু অয়েল একটা ডাইইলেকট্রিক, হ্যাঁ। ট্রান্সফরমারে তো উইন্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট যাবে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং তো আইসোলেটেড থাকবে, ইনসুলেশন থাকবে। এখন অয়েলের যদি কোয়ালিটি ডিগ্রেডেশন হয় তখন কি হবে? টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে অয়েলের কোয়ালিটি ডিগ্রেড করলে অয়েলের ইনসুলেশন প্রপার্টি বা ডাইইলেকট্রিক প্রপার্টি আস্তে আস্তে কমে আসবে। এখন এর সাথে সাথে যেটা হয় যে অয়েল যদি ট্যাঙ্ক যদি অয়েল দিয়ে ফিল আপ থাকে, তো ট্যাঙ্কের ভিতরে তোমার এয়ারের অ্যামাউন্ট খুব কম থাকবে। এবং আমাদের যে ট্রান্সফরমারের যে কনজারভেটর ট্যাঙ্ক, এই কনজারভেটর ট্যাঙ্ক থেকে জলীয় বাষ্পযুক্ত এয়ার যাতে না থাকতে পারে, ময়েশ্চার যাতে না এন্টার করতে পারে, সেজন্য ডিহাইড্রেটিং ব্রিদার ইউজ করা হয়। তো কারণ যদি ময়েশ্চার ট্যাঙ্কের ভিতর এন্টার করে তাহলে ওই অয়েলের সাথে ময়েশ্চার মিক্স হয়ে তেলের যে ডাইইলেকট্রিক প্রপার্টি বা স্ট্রেংথ সেটাকে কমাই দিবে। এই জন্য নর্মালি যেটা ইউজ করা হয় ওই ব্রিদার পার্টটার ভিতর তোমার সিলিকা জেল ইউজ করা হয়। মাঝে মধ্যে ট্রান্সফরমার বাইরে থেকেও দেখা যায় যে একটা স্বচ্ছ চেম্বার, সেটার মধ্যে কিছু সিলিকা জেল, যেগুলো আমাদের এই পিসির বাক্সের ভিতর, মনিটর, তারপরে যে কোনো শিপমেন্টের মাধ্যমে যে জিনিসগুলো আসে সেগুলোর ভিতরে সিলিকা জেল পাওয়া যায়। সিলিকা জেল বেসিক্যালি ময়েশ্চার অ্যাবজর্ব করে, পানিকে, জলীয় বাষ্পকে শোষণ করে ফেলে। তো এটা ইউজ করলে আমার তেলের কোয়ালিটি ভালো থাকবে, ময়েশ্চার মিক্স হবে না। 3 নম্বর হচ্ছে ফেলিওর টু ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে কুলিং সিস্টেমটার ফেলিওর হইতে পারে। তো কুলিং সিস্টেম রেডিয়েটরের মাধ্যমে কুলিং এ থাকতে পারে, ফ্যানের মতো ফ্যাসিলিটিসও থাকতে পারে। তো নর্মালি মিডিয়াম টাইপ যে ট্রান্সফরমার গুলো, এগুলাতে বাইরের দিকে রেডিয়েটর থাকে, অনেকগুলা খাঁজ কাটা বড় ইয়ে দেয়া থাকে, সেগুলোর মাধ্যমে বাতাসে কি হয়ে যায়, টেম্পারেচার ডিসিপেট হয়ে যায়, ওভারহিটিং থেকে ট্রান্সফরমারকে বাঁচায়। তো এইটা কোনো কারণে যদি ভেন্টিলেশনটা ফেল হয় তাহলে সেটা একটা অক্সিলিয়ারি ইকুইপমেন্ট ফল্ট হিসেবে ধরা হবে।
উইকেনিং অফ ইনসুলেশন বিটুইন ল্যামিনেশন কোর অ্যান্ড কোর বোল্ট। ইনসুলেশন ট্রান্সফরমারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। প্রাইমারি সেকেন্ডারি কোর, একজনের সাথে আরেকজনের ইনসুলেশন থাকতে হবে। এখন ইনসুলেশন কোর এবং কোর বোল্ট, ধরো কোর গুলা কি হয় তোমার, এই যে একটার উপরে আরেকটা বসায় ল্যামিনেটেড অবস্থায় থাকে না, স্লাইস গুলো একটার উপরে আরেকটা বসায় তো কোর বানায়। এখন কোরকে যে স্লাইস দিলাম, স্লাইস গুলোকে কি করতে হবে, বোল্ট দিয়ে আবার জোড়া দিতে হবে। বোল্ট এবং কোরের বোল্টের ভিতরে যদি ইনসুলেশন ঠিক মতো না হয়, তাহলে এই কোরের লস বেড়ে যাবে, এডি কারেন্ট লস বেড়ে যাবে। 5 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ইমপ্রপার জয়েন্টস আর কানেকশন। তো বোধগম্য যে ইমপ্রপার জয়েন্ট বা কানেকশন থাকলে ট্রান্সফরমারের ওই জায়গায় হিট ডিসিপেট, মানে হিট অ্যাবজর্ব হবে বেশি। আর 6 নম্বর যেটা ইন্টারটার্ন ফল্ট। এমন হইতে পারে যে ট্রান্সফরমারের উইন্ডিং এর পার্টলি, ভিতরে উইন্ডিং এর পার্ট, পুরো উইন্ডিং না, সেভারাল উইন্ডিংস কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। এরকম শর্টেড হইলে ওই জায়গায় আসলে আহ হিটের হিট বেশি ক্রাউডিং হয়, ওই জায়গাটা ওভারহিট হয়, এবং ওই জায়গা ওভারহিট হইলে মেজর ফল্টের সম্ভাবনা থাকে। তো এইসব ফল্ট ছাড়াও আমাদের কিছু ইন্টারনাল ফল্ট আছে। ইন্টারনাল ফল্ট হচ্ছে উইন্ডিং, উইন্ডিং এর নিজের অথবা দুইটা উইন্ডিং এর মাঝখানে ইন্টার উইন্ডিং, অথবা কোর, কোরের ইনসুলেশন। তো এই ইনসুলেশন গুলার ইন বিটুইন অথবা অ্যামং এনি অফ দোজ যদি হয়, তাহলে সেই ফল্টটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফল্ট। এখন 3 ফেজ ট্রান্সফরমার যদি হয়, তাহলে তো তিনটা আলাদা আলাদা উইন্ডিং থাকে। এই তিনটা আলাদা উইন্ডিং এর ভিতর আবার ফল্ট হইতে পারে। আবার বাইরের যেই কানেকশন গুলা বের হয়ে আসছে বাইরে, কিন্তু ট্যাঙ্কের ভিতরে আছে, কিন্তু উইন্ডিং গুলা থেকে কানেকশন বের হয়ে আসছে, সেগুলোর ভিতরেও ফল্ট হইতে পারে। তো ইন্টার ইন্টারমিডিয়েট ফল্ট যেগুলা যেগুলা ট্রান্সফরমারের ইন্টারনাল কানেকশনের দরুন হয়, সেই ফল্ট গুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফল্ট। আর একটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট। এক্সটার্নাল ফল্ট হচ্ছে এক্সটার্নাল লিক, ট্রান্সফরমারের কানেকশন গুলা যাচ্ছিল সেইখানে শর্ট সার্কিট হয়েছে, অথবা 3 ফেজে যে কারেন্টের যে রেটিং ছিল তার চেয়ে বেশি কারেন্ট ফ্লো হইতেছে, এটা ওভারলোডিং। ওভারলোডিং বা শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে এখন পাওয়ারটা তো ট্রান্সফরমার থেকেই আসবে। তো ট্রান্সফরমার থেকে পাওয়ার আসলে তো এই ওভারলোডেড কারেন্ট অথবা শর্ট সার্কিট কারেন্ট ট্রান্সফরমার হয়ে তারপরে যাইতে হবে। এগুলো যাইতে হলে তো এই ফল্ট গুলো যদিও এক্সটার্নাল ফল্ট, কিন্তু ট্রান্সফরমারের জন্য এই লোড উইয়ার করা অধিকাংশ কেসেই সম্ভব হয় না, ফলে ট্রান্সফরমারে ইন্টারনাল ড্যামেজও হইতে পারে। এই জন্য এই রিলে ইউজ করা হয়, অ্যালার্ম ইউজ করা হয়, ওভার কারেন্ট রিলে দিয়ে টাইম গ্রেডিং করে শর্ট সার্কিট কারেন্টের ফল্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। এখন ট্রান্সফরমারের বেশিরভাগ ফল্টই আসলে হিটিং এর সাথে জড়িত। ওভার কারেন্ট এবং তার তার সাথে রিলেটেড হচ্ছে গিয়ে হিটিং। হিটিং হইলে বিভিন্ন রকম ইনসুলেশন ফেইলিওর, সলিড বা লিকুইড ডিকম্পোজিশন, এবং করেসপন্ডিং আদার কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। এখন এগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে, রিলে ইউজ করতে হবে। আমাদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের রিলে ইউজ করতে হবে। তার মধ্যে একটা রিলে হচ্ছে বুকলস রিলে। অনেকে হয়তো এটা বিভিন্ন সময় পড়ে আসছো, চাকরি টাকরি বা অন্যান্য পরীক্ষাতেও এই বুকলস রিলে রিলেটেড কোশ্চেন গুলা থাকে। তো বুকলস রিলে বেসিক্যালি কনস্ট্রাকশনটা এরকম যে রিলেতে অয়েল টাইট কন্টেনার, মূলত হচ্ছে গিয়ে অয়েল টাইপ ইনসুলেশন যুক্ত অয়েল টাইপ যে ট্রান্সফরমার গুলো আছে, সেই ট্রান্সফরমার গুলাতেই বুকলস রিলে বসানো হয়। এইটা অয়েলের লেভেলের সাথে জড়িত একটা রিলে। তো
এখন এটার মধ্যে কি থাকে? আহ অয়েল টাইট কন্টেইনার। অয়েল টাইট কন্টেইনারের মধ্যে দুইটা ইন্টারনাল ফ্লোট থাকে। ফ্লোট মানে হচ্ছে গিয়ে অয়েলের ভিতরে ফ্লোটিং অবস্থায় এই ইয়েগুলা মেকানিজম গুলা দেয়া হয়। ছবি দেখলে আমরা বুঝবো। এবং এই ফ্লোটিং যে চেম্বার গুলো আছে, এই চেম্বার গুলোর ভিতরে একটা সুইচ ইউজ করা হয়, সেই সুইচ হচ্ছে মার্কারি সুইচ। এবং এই সুইচ গুলাই বাইরের অ্যালার্মের সাথে এবং ট্রিপিং সার্কিটের সাথে কানেক্টেড থাকে। তো রিলেটা নর্মালি অয়েলের ভিতরে ইমার্সড অবস্থায় থাকে, আর ফ্লোট গুলা ভাসমান অবস্থায় থাকে। তো মোরলেস ছবিটা এরকম, বিভিন্ন বই বিভিন্ন রকম ছবি থাকতে পারে। তো যে বই যেভাবে থাকুক, সেটা আমাদের ইয়ে না। আমাদের মূল ইয়ে হচ্ছে যে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি একটা কনজারভেটর। এই কনজারভেটর থেকে এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক। মেইন ট্যাঙ্কে থেকে অয়েল এদিকে আসতে পারে, এদিক থেকে এসে আমাদের কনজারভেটরে যেতে পারে। এখন মেইন ট্যাঙ্ক মানে হচ্ছে কি আমার ট্রান্সফরমারের মূল ট্যাঙ্ক যেটা, সেইখানে সেইখানে আমার প্রাইমারি উইন্ডিং আছে, সেকেন্ডারি উইন্ডিং আছে। থ্রি ফেজ ট্রান্সফরমার যদি হয় তাহলে এগুলার ডেল্টা ওয়াই কম্বিনেশন আছে। আর এইখানে এটার ভিতরে এই ফুল ট্যাঙ্কের ভিতরে অয়েল আছে। ওকে, এখানে অয়েল যুক্ত ট্রান্সফরমার থেকে অয়েল এদিক এই পাথে এদিকে যেতে পারে। আর পাথের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে দুইটা ফ্লোট দেয়া থাকে। এইগুলো হচ্ছে গিয়ে ফ্লোটিং মেকানিজম। তো এদের সার্টেন মেকানিজমে এদেরকে একটু কাত করে বসানো থাকে। আর এদের ভিতরে মার্কারি দেয়া থাকে। আর দুইটা কানেকশন থাকে। তো একটা কানেকশন ধরো এরকম, আর একটা কানেকশন এরকম। এখন এইটার ফ্লোটিং মেকানিজমটা যদি আমার ঘুরে আসে, এদিক থেকে এদিকে নামে, তাহলে মার্কারি এই কানেকশন থেকে এটা সোজা হয়ে যাবে, মার্কারি এই পাশ থেকে এই পাশে কানেক্ট হয়ে যাবে। পারদ, পারদ তো নড়াচড়া করতে পারে, পারদের এই কানেকশন হয়ে যাওয়ার ফলে অ্যালার্ম সার্কিট বাজবে। আর যদি এটা এরকম বাঁকা অবস্থায় থাকে তাহলে আর অ্যালার্ম সার্কিট বাজবে না। তো উপরের যেটা সেটা বেসিক্যালি অ্যালার্ম সার্কিট হিসেবে ইউজ হয়। যখন তেল ডিকম্পোজ হওয়া শুরু হবে তখন হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এই ট্যাঙ্কের ভিতরে। হাইড্রোজেন গ্যাস এখান দিয়ে এসে এদিকে যায়। তো যখন এদিকে যায়, এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ যদি বেশি হয় বা অয়েলের লেভেল যদি একটা সার্টেন লেভেলের নিচে নেমে যায়, তখন এইটা ফ্লোটিং মেকানিজম চেঞ্জ হয়ে যায়। ফ্লোটিং মেকানিজম চেঞ্জ হয়ে আহ, এদিক থেকে আসা বুদবুদ গুলা তোমার এদিকে পাস হওয়ার সময় আমার এই ফ্লোরটাকে কাত করে ফেলে। তো কাত করে ফেললে যেটা হয় সেটা হচ্ছে যে স্লোলি ডেভেলপমেন্ট ফল্টের ক্ষেত্রে আমার অ্যালার্ম সার্কিট বাজবে। ধীরে ধীরে যদি ইয়া হয় তাহলে আমার অ্যালার্ম সার্কিট বাজবে। আর এটা হবে হচ্ছে গিয়ে ওই গ্যাসের অ্যাকুমুলেশনের কারণে। হাইড্রোজেন গ্যাস যদি আস্তে আস্তে এখানে জমতে শুরু করে, তখন তো এইটার উপরে চাপ বাড়বে। আর এটার উপরে চাপ বাড়লে এইটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আচ্ছা, আর একটা হইতেছে কুইকলি ডেভেলপমেন্ট ফল্ট, বা হুট করে আমার ট্যাঙ্কের ভিতরে টেম্পারেচার অনেক বেড়ে গেল, ধরো শর্ট সার্কিট ফল্ট হয়েছে বা সিভিয়ার ওভারলোড কন্ডিশন হয়েছে। সিভিয়ার ওভারলোড কন্ডিশন হইলে একটা হাইড্রোজেন গ্যাস, গ্যাসের বাষ্প, সবাই মিউট করে রাখবা, বাইরের নয়েজ আসলে সমস্যা হয়। ক্লাস চলাকালীন তো মানে ইদার ক্লাস করবা অথবা করবা না, অন্য কোনো অপশন তো এখানে নাই।
উইকলি ডেভেলপমেন্ট ফল্টের ক্ষেত্রে হুট করে টেম্পারেচার বাড়ে, হুট করে টেম্পারেচার বাড়লে হাইড্রোজেনের একটা হ্রাস আসে। এই হ্রাসটা এসে তোমার এখানে ধাক্কা দেয়। এই প্লেটটাকে বলে ব্যাফল প্লেট। এটার মধ্যে একটা বড় সড়ো ধাক্কা পাইলে এইটার ভিতরে যে মার্কারি সুইচ আছে, সেই এইটার ফ্লোটিং মেকানিজম চেঞ্জ হয়ে যায়, এটা একদিকে কাত হয়ে যাবে। কাত হয়ে গেলে নিচের কানেকশন এবং উপরের কানেকশনের ভিতরে মার্কারি সুইচের কানেকশন পেয়ে যাবে। কানেকশন পেয়ে গেলে এটা ট্রিপ সার্কিটে চলে যাবে। ট্রিপ সার্কিট মানে তো বুঝতেছো আমার, এটা তো রিলে। রিলে গিয়ে সরাসরি তোমার সার্কিট ব্রেকার ইনফরমেশন দিবে, সার্কিট ব্রেকার অফ করে দিবে ট্রান্সফরমারের কানেকশন। তো বলস রিলে এইভাবে অয়েল লেভেল দিয়ে ফ্লোটিং মেকানিজমকে ইউজ করে দুই রকম ফল্টকে ডিটেক্ট করতে পারে। একটা হচ্ছে স্লোলি ডেভেলপমেন্ট ফল্ট। স্লোলি ডেভেলপমেন্ট ফল্ট যেটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছিল, সেটার জন্য সে অ্যালার্ম সার্কিট ট্রিপ করতে পারে। আর কুইকলি ডেভেলপমেন্ট ফল্টের ক্ষেত্রে আসলে অ্যালার্ম না, বরং আমাদের দরকার হচ্ছে গিয়ে সার্কিটকে ডিসকানেক্ট করে ফেলা। এর জন্য কুইকলি ডেভেলপমেন্ট ফল্টের ক্ষেত্রে মেকানিজম হচ্ছে ট্রিপ সার্কিটকে ট্রিগার করা। এখন পর্যন্ত যে কথাগুলো বলছি সেই কথাগুলো বুকহোলস রিলের অপারেশনের মধ্যে দেয়া আছে। তো এগুলা এখান থেকে পড়লে দেখতে পাবো। এখন এই যে এটা একটা কাইন্ড অফ গ্যাস অ্যাকচুয়েটেড রিলে, হাইড্রোজেন গ্যাস ফর্ম হইতেছে সেটার কারণে এটা হচ্ছে। এখন এই ধরনের যে রিলে যদি আমরা ব্যবহার করি, তার কিছু ইয়ে আছে, লিমিটেশনস আছে। যেমন কখনো যদি ভাইব্রেশন হয় কিংবা ট্রান্সফরমার শক, কোনো শক হয়, যেমন ধরো জোরে একটা গাড়ি এসে ট্রান্সফরমারের পোলের সাথে ধাক্কা খাইল। ধাক্কা খাইলে সেখানে কি হবে, ধরো মার্কারি সুইচ যেটা আছে সেটা এমন ভাবে নড়ে গেল যে অ্যালার্ম ট্রিগার করে ফেললো, তাহলে আনওয়ান্টেড ট্রিপিং হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুলনামূলকভাবে এই অপারেশন গুলো স্লোয়ার। কারণ আমার যেই হাইড্রো স্লোলি ডেভেলপমেন্ট ফল্টের ক্ষেত্রে তো স্লো অবশ্যই, এবং কি যখন হ্রাস হয় হাইড্রোজেনের তখনও বুকলসলি অ্যাক্টিভ হইতে এখানে মিনিমাম অপারেটিং টাইম 0.1 সেকেন্ড। তো সেইখানে আমাদের ইয়ে হচ্ছে যে 20 মিলি সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের পার সাইকেল। এখানে অনেকগুলো সাইকেল হয়তো পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো রিলে অপারেশন টাইম তুলনামূলকভাবে লার্জার এইখানে। এতে হচ্ছে গিয়ে সাডেন প্রেসার রিলে ঠিক আছে, এই যে যেমন লার্জ ফল্টের ক্ষেত্রে এটা আমাদের কাজ কাজ করবে, হাই স্পিডে এটা ইয়ে করবে। কিন্তু আউটসাইড যদি হয়, অয়েল লেভেলের বাইরের দিকে যদি কোনো ফল্ট হয়, সেটা যে কোনো লেভেলেই হোক, সেটা আমাদের কি করবে না, এটা ইন্ডিকেট করতে পারবে না, এটা ফাইন্ড আউট করতে পারবে না। আহ, তো এটা তো কাইন্ড অফ নন ইলেকট্রিক্যাল ফল্ট বা ইনসিপিয়েন্ট ফল্টের জন্য এটা প্রযোজ্য। ইলেকট্রিক্যাল ফল্ট যেমন লাইন টু লাইন ফল্ট, গ্রাউন্ড ফল্ট, এগুলোর জন্য আসলে এটা বোঝা বুকস রিলে অ্যাক্টিভেট বা তার ফাংশন ওভাবে হয় না। তো এই জন্য আমাদেরকে অন্য রিলেগুলার দিকেও যেতে হবে। অন্য রিলের মধ্যে ট্রান্সফরমারের আরেকটা যে প্রোটেকশন দরকার, সেই প্রোটেকশনটা হচ্ছে কি আর্থ ফল প্রোটেকশন বা লিকেজ কারেন্টের জন্য একটা প্রোটেকশন। এখন আর্থ ফল প্রোটেকশনটা কি? আর্থ ফল্ট হচ্ছে যে তোমার উইন্ডিং এর পার্শিয়াল ড্যামেজ হয়েছে ইনসুলেশনের। এই ইনসুলেশনের পার্শিয়াল ড্যামেজ হওয়ার পরে এই ড্যামেজটাই আবার আর্থ পর্যন্ত কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। তো ধরো তারে পুড়তে পুড়তে তারের ইনসুলেটর পুড়ে তারের এক অংশ গলে তারটা আবার আহ, এটা নিউট্রাল বা ধরো কোনো কিছু গায়ের সাথে লেগে পাশে পাশে একটা গাছের ডাল থাকতে পারে,
কিংবা ট্রান্সফরমারের ক্ষেত্রে ধরো ট্রান্সফরমারের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে কানেক্ট হয়ে গেছে। তো ট্যাঙ্কটা তো আবার বডি, বডিকে আবার গ্রাউন্ড করা থাকে। তো কোনো কারণে যদি এরকম হয় যে উইন্ডিং এর পার্শিয়াল ফেইলিওর থেকে শর্ট সার্কিটটা এমন ভাবে ও হয়েছে, তো এখন অটোমেটিক মানুষ। শর্ট সার্কিটটা এমন ভাবে হয়েছে যে গ্রাউন্ড পর্যন্ত এটা পৌঁছাইছে। তাহলে গ্রাউন্ড পর্যন্ত যেই কারেন্টটা আমার উইন্ডিং গুলাতে থাকার কথা, তার মধ্যে পার্ট অফ দ্য কারেন্ট উইল গো টু আর্থ। এটা হচ্ছে আর্থ ফল্ট। এটার কারণে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে বলে লিকেজ কারেন্ট। তাই লিকেজ কারেন্টের যদি হয়ে যায় তাহলে আসলে অনেক সময় টের পাবে না, কেউ বুঝতেও পারবে না যে এখানে লিকেজ আছে, আনলেস তুমি এখানে প্রোটেকশন করার বা ডিটেকশন করার ব্যবস্থা না রাখো। তো এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের আর্থ লিকেজ রিলে ইউজ করা হয়। এখন এখানে আর্থ লিকেজ রিলের মেকানিজমটা কি হবে সেটা একটা ছবি দিছে আর কি। আর্থ ফল্টকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি এবং এইটার কিভাবে কাজে লাগাইতে পারি। তো একটা মেথড হচ্ছে কোর ব্যালেন্স লিকেজ প্রোটেকশন। কোর ব্যালেন্স লিকেজ প্রোটেকশন হচ্ছে আহ, খুব সহজ একটা মেকানিজমটা এটা যে তিনটা ফেজ, তিনটা ফেজের একটা বৈশিষ্ট্য আছে ব্যালেন্সড কন্ডিশনে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তিন ফেজের কারেন্টের যদি আমরা ছবি আঁকি, তাহলে এই ছবিতে একটা জিনিস আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে গিয়ে যে কোনো মুহূর্তে দুইটা কারেন্টের যোগফল, তিনটা কারেন্টের যোগফল শূন্য, অর্থাৎ দুইটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ থাকবে। একটা যদি অল্প পজিটিভ, দুইটা যদি অল্প পজিটিভ হয় একটা ওই দুইটার যোগফলের সমান নেগেটিভ। আহ, একটা যদি একদম হাইয়েস্ট পজিটিভ হয় তাহলে অন্য একটা ফেজ জিরো, আর একটা হবে গিয়ে নেগেটিভ। এভাবে যে কোনো মোমেন্টে তিনটা কারেন্টের সাম সবসময় জিরো হয়। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এন্টার করে সেই পরিমাণ কারেন্ট এক একটা লাইনে যদি কারেন্ট এন্টার করে অন্য দুই লাইনে কারেন্ট রিটার্ন করে, বা দুই লাইনে যদি কারেন্ট এন্টার করে আরেকটা সিঙ্গেল লাইন দিয়ে ওই পরিমাণ কারেন্ট রিটার্ন করে। তাহলে ভেক্টর গুলার সাম শূন্য হয়। এখন সোজা কথা, আই প্রথম ফেজের কারেন্ট আই আর, দ্বিতীয় ফেজের কারেন্ট আই ওয়াই, তৃতীয় ফেজের কারেন্ট আই বি, এই তিনটার সাম হয় শূন্য। শূন্য যদি হয় তাহলে আহ, দুইটা তারের জন্য একটা, ধরো এই তারের অ্যাক্রসে আমরা একটা এরকম রিং বসাইলাম। তো এই রিং এর ভিতর কোর, একটা কোর, এরকম টরয়েড বলে এগুলোকে, টরয়েডাল একটা কোর বসাইলাম। এই কোরের ভিতরে যে ফ্লাক্স তৈরি হবে, দুইটা কারেন্ট যদি এন্টারিং হয় আর আরেকটা কারেন্ট যদি লিভিং হয়, তাহলে এই কোরের ভিতরে ফ্লাক্সের পরিমাণ দুইটা একদিকে আর অন্য কারেন্টের জন্য আরেক দিকে একটা আরেকটাকে কাউন্টার ব্যালেন্স করবে। তো ব্যালেন্স কন্ডিশনে নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই, নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না থাকার কারণে কোরের ফ্লাক্স শূন্য। কোরের ফ্লাক্স শূন্য হইলে সেকেন্ডারি উইন্ডিং এ কোনো কারেন্ট পাবো না। সেকেন্ডারি উইন্ডিং এ কোন, এই সেকেন্ডারি উইন্ডিং এর সাথে জড়িত থাকে রিলের কয়েল। রিলে অ্যাক্টিভেট হবে না, রিলে অ্যাক্টিভেট না হইলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। ইন এনি কেস, যদি এই তিনজনের ভিতর ব্যালেন্স না হয়, অর্থাৎ আই আর আই ওয়াই আই বি, এই তিনজন যদি ব্যালেন্স না হয়, তাহলে বুঝতে হবে কি যে কারেন্ট তো আর সৃষ্টি হবে না। থার্ড যে কারেন্টটা আছে, তিনজনের ব্যালেন্স বাদ দিয়ে যোগ করার পরে যে কারেন্টটা পাওয়া যাবে সেটাই নিউট্রাল কারেন্ট। এই কারেন্টটা লিকেজ হয়ে গ্রাউন্ড পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। কোনো কারেন্ট লিকেজ হয়ে গ্রাউন্ড পর্যন্ত পৌঁছায় গেলে সেটা তার মতো করে যাবে, কিন্তু এই কোর যেটা আমার, হ্যাঁ, সেকেন্ডারি উইন্ডিং এর যে কোর, সেই কোরটা দেখবে যে এখানে ফ্লাক্সের ইমব্যালেন্স আছে। ফ্লাক্সের ইমব্যালেন্সকে সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর সে এই উইন্ডিং এর মধ্যে ভোল্টেজ ডেভেলপ করবে। এই উইন্ডিং এ ভোল্টেজ ডেভেলপ হইলে রিলে
সেটিংস কেমন দেয়া আছে সেই সেটিংস অনুযায়ী রিলে অ্যাক্টিভেট হবে। রিলে অ্যাক্টিভেট হলে রিলে ট্রিপ সার্কিটে ইনফরমেশন পাঠাবে, তখন মাত্রা বুঝে ব্রেকার ট্রিপ করবে। এভাবে আর্ট লিকেজ প্রোটেকশন ইউজ করা হয়। বর্তমানে তো সব বেশিরভাগই মাইক্রোপ্রসেসর বেসড রিলে। মাইক্রোপ্রসেসর বেসড রিলে গুলোতে 3 ফেজের কানেকশন দিতে হয়। 3 ফেজের কানেকশন দিয়ে তুমি 3 ফেজের জন্য রিকোয়ার্ড সেটিং গুলাও ঠিক করে দিতে পারো। এখানে একটা ছবি দিছে আর্ট লিকেজ রিলের। উপর থেকে আসবে 3 ফেজ, আর নিচ থেকে এরকম 3 ফেজ চলে যাবে। আর এখানে 3 ফেজের জন্য সেটিংস দেওয়া যাবে। এইখানে তোমার অ্যালার্ম, এখানে ট্রিপ করছে কি করে নাই, এরকম বিভিন্ন ইয়ে দেখাবে। তো আহ, মানে কখনো কখনো 8 কেস রিলে এমনি সিঙ্গেল পাওয়া যায়, কখনো কখনো ওভার কারেন্ট এবং 8 কেস রিলে একই ইয়েতে দেয়া থাকে, একই মডিউল হিসেবে দেয়া থাকে। তৃতীয় যেটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে সার্কুলেটিং কারেন্ট স্কিম। সার্কুলেটিং কারেন্ট স্কিম হচ্ছে গিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কারেন্টের যদি ইমব্যালেন্স থাকে, তাহলে আমরা বুঝতে হবে যে ট্রান্সফরমারে কোথাও ফল্ট আছে। প্রাইমারিতে যে রেশিওতে কারেন্ট আসছে, সেকেন্ডারিতে যদি সেই রেশিওতে কারেন্ট না পাই প্র্যাকটিক্যালি, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ফল্ট হয়েছে। এখন এই ফল্টকে ডিটেক্ট করার জন্য আমরা সার্কুলেটিং কারেন্ট, ইন্টার টার্ন ফল্ট বা প্রাইমারি সেকেন্ডারি উইন্ডিং রিলেটেড কারেন্টের ডিফারেন্স, ফেজ টু ফেজ ফল্ট, ফেজ টু গ্রাউন্ড ফল্ট, এরকম যে কোনো ফল্টের জন্য আমরা এই মেকানিজমটা ব্যবহার করতে পারি। এটাকে মার্চ প্রাইস প্রোটেকশনও বলা হয়। মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রোটেকশন। এইটা এখন এই ট্রান্সফরমার, অরিজিনাল ট্রান্সফরমারে যদি ডেল্টা ডেল্টা কানেকশন হয়, তাহলে তাদেরকে ডিটেক্ট করার জন্য যে সিটি গুলা ইউজ হবে, রিলের সাথে যে সিটি কানেক্টেড থাকে, এই সিটি গুলাকে তোমার ওয়াই কানেকশন দিতে হবে। দেওয়ার পরে তারপরে এদের ভিতরে ব্যালেন্স করে দিতে হবে। ব্যালেন্স করার পরে তারপরে 3টা ফেজ থেকে 3টা রিলে কয়েল বের করে নিয়ে আসতে হবে। ফাইনালি তাদের যে কমন টার্মিনাল গুলো, এই কমন টার্মিনাল গুলো কানেক্ট করে গ্রাউন্ড করে দিতে হবে। এটা হচ্ছে কি রিলে কয়েলের ইন্টারনাল অবস্থা। তো নর্মাল অপারেশনে কি হবে? নর্মাল অপারেশন যখন থাকবে তখন 3 ফেজ ব্যালেন্সড, ব্যালেন্সড হইলে আসলে আহ, এইখানে কারেন্ট গুলা সার্কুলেট করবে। 3 ফেজেই কারেন্ট গুলা তাদের স্ব স্ব লাইন দিয়ে সার্কুলেট করবে, কারণ আহ, এই সিটি গুলা টার্নস রেশিও, এই ট্রান্সফরমারের টার্নস রেশিও অনুযায়ী কনভার্ট করে দিবে। মানে বানানোর সময় ওইভাবে কনভার্ট করা হয় যাতে এইটা যেই রেশিওতে কারেন্টকে কনভার্ট করে, সিটি যেন সেই রেশিওতে কারেন্টকে ডিটেক্ট করতে পারে। তো ধরো এখানে প্রাইমারিতে কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, ধরো 20 অ্যাম্পিয়ার, আর সেকেন্ডারিতে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই সিটির টার্নস রেশিও এমন ভাবে চেঞ্জ হবে যে সিটি কে 10 টার্নস রেশিও দিয়ে এই সিটির কারেন্ট হবে 20 অ্যাম্পিয়ার, আর এই সিটির টার্নস রেশিও দিবে 1। তাহলে এখানেও কারেন্ট হবে 20 অ্যাম্পিয়ার। তো দুই সিটিতেই যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, এই সিটিতে কারেন্ট যাচ্ছে ধরো এই পাশ থেকে এদিকে, আর এই সিটির কারেন্ট আসতেছে এদিক থেকে এদিকে। তাহলে এদিক থেকে 20 অ্যাম্পিয়ার, এদিক থেকে 20 অ্যাম্পিয়ার। এখানে যদি আমরা নোড অ্যানালাইসিস করি, এন্টারিং কারেন্ট, এদিক থেকেও এন্টারিং কারেন্ট, আর এদিকে লিভিং কারেন্ট। সো আই এ ধরো এদিক থেকে আসলে কারেন্টের ডিরেকশনটা উল্টা দিকে হবে, আমি এদিকে ভুলে দিয়ে ফেলছি। এদিক থেকে যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, পুরোটাই ওইদিকে চলে যাচ্ছে, নিচের দিকে কোনো কারেন্ট আসতেছে না ব্যালেন্স কন্ডিশনে। ফলে রিলে কয়েল অ্যাক্টিভেট হবে না। আর যদি কোনো কারণে এখানে ধরো ইন্টার টার্ন ফল্ট হয়েছে, ফেস টু ফেস ফল্ট হয়ে গেছে, এখন কিন্তু আর টার্নস রেশিও, কারেন্ট এই রেশিওতে হবে না। প্রাইমারিতে সেকেন্ডারিতে কারেন্ট 20 অ্যাম্পিয়ার হইলেও প্রাইমারিতে আর আগের মতো 2 অ্যাম্পিয়ার পাবো না, এখানে হয়তো 1 অ্যাম্পিয়ার পাবো। ট্রান্স রেশিও তো সেট করা আছে 20-এ, তখন এখানে 10 অ্যাম্পিয়ার পাবো।
এদিক দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, কিন্তু প্রাইমারিতে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। বাকি 10 অ্যাম্পিয়ার প্রত্যেক উইন্ডিং এ যেখানে যেখানে ফল্ট হয়েছে সেই সব জায়গায় কি হবে, রিলে কয়েলের ভিতর দিয়ে ফ্লো হবে। ফ্লো হইলে তখন রিলে অ্যাক্টিভেট হবে। তাহলে ভিতরের যে কোনো ফল্ট ঘটে যদি ট্রান্সফরমারে, সেখান থেকে আহ এই ফল্টের ডিটেকশন এবং প্রোটেকশন এর জন্য আমরা স্মার্ট প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম, অর্থাৎ এই ধরনের দুই পাশে দুইটা সিটি কানেক্ট করে, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার বেসিক্যালি, বা ডিফারেন্সিয়াল প্রোটেকশন, আমরা এটা আগেও পড়ছি। যে দুই পাশে দুইটা ইয়ে দেয়া হয়, যা হচ্ছে মাঝখানের অংশটাকে প্রোটেক্ট করার জন্য। এই দুইটার ডিফারেন্সকে ক্যালকুলেট করা হয়, ডিফারেন্স যদি থাকে তাহলে রিলে অপারেশনে যায়, আর না থাকলে রিলে অপারেশনে যায় না। তো এই হচ্ছে কি আমাদের সার্কুলেটিং কারেন্ট প্রোটেকশন ফর ট্রান্সফরমার। আরো অনেক ডিটেলস আলোচনা আছে ট্রান্সফরমারের জন্য, বিভিন্ন বইতে তোমরা খুঁজে পাবা, বই থেকে দেখে নিতে পারো। আর এরপরে আমাদের মোটর প্রোটেকশন আছে, জেনারেটর প্রোটেকশন আছে। মোটর আর জেনারেটর